হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব কি কি কারণে বিদ্যুৎ বিল বেশি হয়। বিদ্যুৎ বিল বেশি হওয়াটা এখন কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যদিও আমাদের নিজেদের ভুলের কারণেও অনেক সময় বিদ্যুৎ বিল বেশি আসে। যেমন তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে মিটারে ভুল কানেকশন। মিটারে ভুল কানেকশন কিরকম? যেমন আমাদের খুঁটি থেকে মিটারে এসে লাইন ঢুকবে, ফেজ এবং নিউট্রাল, এবং আউট হবে নিউট্রাল মাঝখানে, তারপরে ফেজ আউট হবে। কিন্তু আউট হওয়ার পরে একটা আর্থিং তার মেইন বোর্ডের সাথে কানেকশন হবে। কিন্তু অনেকেই এই বোর্ডের সাথে যে আর্থিংটা কানেকশন হয়, এই কানেকশনটাকে অনেক সময় নিউট্রালের সাথে কমন করে দেয়, বা বিশেষ করে পল্লী বিদ্যুতে দেখা যায় এটা। তো এখন দেখা যায় যে অন্য বাড়িতে যখন কোনো একটা তার এখান থেকে ছিঁড়ে যায়, বা এই নিউট্রাল তারটা ছিঁড়ে যায় অন্য বাড়ির, তখন ওই সাপোর্ট, নিউট্রালের যে সাপোর্টটা পাওয়ার জন্য এই গ্রাউন্ড থেকে এখান থেকে আপনার মিটার ভায়া হয়ে তারপরে যাচ্ছে, অর্থাৎ আরেক বাড়ির বিদ্যুৎ বিল আপনার মিটারে আসতেছে। তো সেই ক্ষেত্রে এখন সঠিক নিয়ম হচ্ছে এভাবে কানেকশন করা, যে আউটপুটের নিউট্রাল এবং ফেজ আপনার আমাদের মেইন সুইচে ঢুকবে, অথবা মেইন সার্কিট ব্রেকারের ডিপি হোক, যাই হোক, এখানে ঢুকবে, অথবা ফিউজ হোক। এখানে ঢোকার পরে আউটপুটে লাইন যাবে এবং বোর্ডের সাথে একটি আর্থিং কানেকশন হবে। এটা হচ্ছে সঠিক নিয়ম। এখন অনেক সময় পল্লী বিদ্যুতে বা গ্রামে ক্ষেত্রে দেখা যায় যে নিউট্রাল তারটি ছিঁড়ে যায় অনেক সময়। তো নিউট্রাল তারটি ছিঁড়ে গেলে, পুরার তার যদি ছিঁড়ে যায় তাহলে তো লাইনই আসবে না, কিন্তু নিউট্রাল তারটা যদি ছিঁড়ে তাহলেও লাইন থাকবে বা আসবে। কিভাবে আসবে? সেজন্য আলাদা একটা আর্থিং তার নিয়ে, এই যে আলাদা একটা আর্থিং তার এখানে আমি রেডি রাখছি, এখান থেকে এই তারটাকে এই নিউট্রালের সাথে সংযোগ করে রাখা। তাহলে হবে কি, এই গ্রাউন্ড থেকে যে সাপোর্টটা পাবে সেটা দিয়ে আমাদের নিউট্রালের কাজটা চলবে। এবং অন্য বাসার বা অন্য বাড়ির যদি নিউট্রালের সাপোর্ট দরকার হয়, এই আর্থিংটা দিয়ে সে সাপোর্ট পাবে। আর যদি এটা না থাকে, এই সাপোর্টটা না থাকে, এটাকে আমি যদি এই গ্রাউন্ডের সাথে, এই নিউট্রালের সাথে সংযোগ করে দেই, তাহলে রিভার্স হয়ে এই যে বিলটা, অন্য বাড়ির বিলটা এই আপনার মিটারে কাউন্ট হবে। পরে আমরা আসি ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জটা কি অনেকেই আমরা জানি না। ডিমান্ড চার্জ হচ্ছে আমাদের অনুমোদিত লোড, দেখা গেছে 3 কিলোওয়াট আমাদের অনুমোদিত লোড নেওয়া আছে, বা পারমিশন নেওয়া হয়েছে 3 কিলোওয়াট, কিন্তু আমাদের 3 কিলোওয়াট, কিন্তু আমার ব্যবহার হয় দেখা গেছে 2টা লাইট, 2টা ফ্যান, অর্থাৎ 1 কিলোওয়াটও না। তো 3 কিলোওয়াটের ডিমান্ড চার্জ দিতে হয় ধরি 250 টাকা, কিন্তু আমার 3 কিলোওয়াট লাগে না, শুধু আমি 3 কিলোওয়াট নিয়ে রাখছি। আমার দরকার হয় সর্বোচ্চ 1 কিলোওয়াট হইলেই যথেষ্ট। তো 1 কিলোওয়াটের ডিমান্ড চার্জ আছে ধরি 150 টাকা। তো আমার ওয়াটই হয় শুধুমাত্র ব্যবহার হয় দেখা গেছে 100, 150, 200 বা 300 ওয়াট এরকম ব্যবহার হয়। তো সেক্ষেত্রে 1 কিলোওয়াট নিলেও হয়ে যায়। তো আমার দেখা গেছে 3 কিলোওয়াটে যদি 250 টাকা হয়, আর 1 কিলোওয়াটে যদি 150 টাকা হয়, তাহলে আমি বেশি দিচ্ছি কত? এখানে ডিমান্ড চার্জটা এখানে বেশি যাচ্ছে না 100 টাকা, 150, 100, এই 100 টাকা প্রতি মাসে 100 টাকা আমার বেশি যাচ্ছে, শুধুমাত্র কি জন্য? এই 3 কিলোওয়াট সংযোগ নেওয়ার জন্য। তবে 3 কিলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে 3 কিলোওয়াট বাদ দিয়ে আমাকে 1 কিলোওয়াট নিতে হবে, তাহলে আমার ডিমান্ড চার্জটা কমে আসবে। আর যদি আমাদের 3 কিলোওয়াট লাগে, 4 কিলো লাগে, যেভাবে লাগে, প্রয়োজন হলে সেটা তো নিতেই হবে, সেটা ভিন্ন হিসাব। তো এই কারণেও দেখা গেছে বিদ্যুৎ বিল বেশি হয়। পাওয়ার ফ্যাক্টর চার্জ, পিএফসি।
যদিও এটা পল্লী বিদ্যুতে বা নরমালি ব্যবহার হয় না, এটা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অথবা যাদের অনেক হাই রাইজ বিল্ডিং, মোটর আছে বা হেভি যন্ত্রপাতি ইকুইপমেন্ট আছে তাদের জন্য পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টার একটা বিদ্যুৎ লস হয়, সেই লসটাকে ঘাটতি করার জন্য, ঘাটতিটা পূরণ করার জন্য পিএফআই ব্যবহার করা হয়। পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, এটাকে উন্নতি করার জন্য। তো সেক্ষেত্রে দেখা গেছে পাওয়ার ফ্যাক্টরের মান যদি সঠিক মান হচ্ছে 1.0, কিন্তু 0.95 পর্যন্ত যদি উঠানো যায় তাহলে আর পাওয়ার ফ্যাক্টরের চার্জ আসে না। এই জন্য এটাকে সঠিক মানে রাখার জন্য পিএফআই ব্যবহার করে, পিএফআই ব্যবহার করে সঠিক মান নির্ধারণ করে। এর মধ্যে পরে দেখা গেছে যদি 0.8 বা তার থেকে কম আসে তাহলে পাওয়ার ফ্যাক্টরের একটা লস আসে। যেমন মোটরে টোটরে বিভিন্ন ধরনের লস হয়, বিদ্যুৎ চলাকালীন লস হয় বা লোড ব্যবহারের সময় লস হয়। এই লসগুলো যাতে না হয় সেই জন্যই পাওয়ার ফ্যাক্টর ব্যবহার করা হয়। এর কারণেও বিদ্যুৎ বিল বেশি আসে। এরপরে আসি পুরাতন, এটা গেল পুরাতন হোম অ্যাপ্লায়েন্স বলতে, যেমন আমাদের অ্যাপ্লায়েন্স বলতে কি, যেমন আমাদের বাসা বাড়িতে ব্যবহার করি যেগুলো এসি, ওভেন, ফ্রিজ, এগুলো সবই হোম অ্যাপ্লায়েন্স। তার মধ্যে পুরাতনগুলো ব্যবহার করলে বিদ্যুৎ বিল বেশি কেন আসবে? তার কারণ হচ্ছে যেমন ধরি এসি অনেক পুরাতন হয়ে গেছে, 10 বছর 15 বছর বয়স হয়ে গেছে। এখন এটার যে কম্প্রেসার কয়েল আছে, হ্যাঁ, কয়েল দেখা গেছে অনেক দিন অনেক বছর চলতে কয়েলটা হিট হয়ে গেছে, কয়েলের ভিতরে চিকন তার থাকে, ওগুলো হিট হয়ে এখন দেখা গেছে ঠিক মতো বিদ্যুৎ গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে কষ্ট হয়। কারণ বিদ্যুৎ কয়েল তো পেঁচানো থাকে, এক মাথা থেকে বিদ্যুৎ আরেক মাথায় যেতে অনেক সময় লাগে। হ্যাঁ, কয়েলটা অনেক গরম হয়, যার ফলে এম্পিয়ার বাড়ে, যার কারণে বিলটা বেশি আসবে। এরকম সবকিছুই, যেমন ফ্যান হতে পারে, মোটর হতে পারে, এসি হতে পারে। হ্যাঁ, তো তাই বলে অনেকে ভাবতে পারেন তাহলে কি ফেলে দিব? না, ফেলে দিবেন এটা যদি আপনার সামর্থ্য থাকে যে না আমার নতুন কেনার সামর্থ্য আছে, তাহলে ওটা বাদ দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমার চলতেছে চলুক, চালান, সমস্যা নেই, বিদ্যুৎ বিল একটু বেশি আসবে, এটা স্বাভাবিক। এরপরে আসি ত্রুটিযুক্ত সরঞ্জামাদি। ত্রুটিযুক্ত সরঞ্জামাদি বলতে যেমন কিছু অ্যাপ্লায়েন্সের, যেমন ফ্রিজ, এসি বা ওভেন, এগুলো দিয়ে টেস্টার ধরলে দেখা যায় যে বিদ্যুৎ আছে। তো এই বিদ্যুৎটাকে আমরা আর্থিং এর মাধ্যমে মাটিতে প্রেরণ করি। এই যে মাটিতে প্রেরণ করা, যেমন এই একটা অ্যাপ্লায়েন্স, এখান থেকে আর্থিং সংযোগ করে আমরা মাটিতে প্রেরণ করি, কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। বডি আর্থিং থাকবে ঠিক আছে, কিন্তু সব সময় যদি আমার এটার ভিতরে কারেন্ট থাকে, টেস্টার ধরলে জ্বলে, এটা এই যে মাটিতে যে প্রেরণ হয় এটাও একটা বিদ্যুৎ লস হয়। এই লসটাও কিন্তু আমার মিটারে বিল উঠে। তো এই সমস্যাটা পার্মানেন্ট সমাধান করতে হবে, যদি না হয় ওটাকে বাদ দিয়ে দিতে হবে। এছাড়াও ত্রুটিযুক্ত সরঞ্জামাদি আরো আছে, যেমন বারবার জোড়াতালি দিয়ে নষ্ট হলেও আমরা বারবার জোড়াতালি দিয়ে চালাই, বারবার ঠিক করি, অনেক পুরাতন হয়ে গেছে, আবার ঠিক করি, আবার চালাই। তো এই যে মেরামত করে চালানো বা জোড়াতালি দিয়ে চালানো, এগুলোতেও বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। এরপরে আসি নিম্নমানের সরঞ্জামাদি। নিম্নমানের সরঞ্জামাদি বলতে আমরা এখন বর্তমানে সবাই সস্তা জিনিস খুঁজি, ভালো দামি জিনিস বা ভালো ব্র্যান্ডের জিনিস অনেকেই আমরা কিনতে চাই না, বেশিরভাগই সস্তা। তো সস্তা জিনিসের অসুবিধাগুলো হচ্ছে যেমন একটি ফ্যান,
সস্তা ফ্যান বা যে কোনো যেগুলো একটু কম দামের ফ্যান, সেগুলোর ভিতরে যে কয়েলটা থাকে এটা লোহা ভেজাল থাকে বা তার ভেজাল থাকে, সবকিছু ভেজাল হওয়ার কারণে ওগুলোর পরিবহন ক্ষমতা ভালো থাকে না, যার কারণে ওটায় বিদ্যুৎ বিল বেশি আসবে। আর যদি একটা ভালো মানের ফ্যান ক্রয় করি তাহলে ওটার ভিতরে কয়েলটা তামার হবে এবং পরিবহন ক্ষমতাটা সঠিক থাকবে, এম্পিয়ারটা কম হবে, গরম কম হবে, বিদ্যুৎ বিল কম আসবে। বিষয়টা সিম্পল। এছাড়াও আরো অনেক জিনিস আছে, যেমন সুইচ। সুইচের ভিতরে একটা পাতি থাকে, এরকম এরকম একটা পাতি থাকে, এই কন্ট্যাক্টটা এটার সাথে এসে পড়ে। এখন এই যে কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্টটা যদি ভেজাল হয়, নরমাল হয়, তাহলে এইখান থেকে যে পরিবহন ক্ষমতাটা পরিবহন হচ্ছে বিদ্যুৎ, সেই পরিবহনটা হওয়ার সময় এই যে কন্ট্যাক্টটা গরম হবে অথবা লুজ হবে অথবা স্পার্ক করবে আস্তে আস্তে। এই গরম হওয়ার কারণে বা লুজ কন্ট্যাক্ট পাওয়ার কারণে বিদ্যুৎ বিল বেশি আসবে। আর যদি এই কন্ট্যাক্টটা ভালো মানের হয়, এই সুইচটা ভালো মানের হয়, হোল্ডারটা ভালো মানের হয়, তাহলে এই সমস্যাটা হবে না। হোল্ডারের ভিতরে দুইটা পিন থাকে, পিনগুলো যদি তামার হয় গরম কম হবে, হ্যাঁ, বিদ্যুৎ বিল কম আসবে। তো এই ধরনের সবসময় চেষ্টা করতে হবে সরঞ্জামাদিগুলো ভালো মানের ক্রয় করা। এরপরে আসি নিম্নমানের পরিবাহী। পরিবাহী বলতে কি? যার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়, যেমন তার, অর্থাৎ তার, সেটা ভালো কি পরিবাহী? অ্যালুমিনিয়াম, তামা, এগুলো। এখন লোহা মিশ্রিত যদি হয়, ভেজাল হয়, তাহলে পরিবহন ক্ষমতাটা কমে যায়, তার গরম হয়। এই কারণে আমাদের ভালো মানের তার ব্যবহার করতে হবে, ভালো মানের কেবল ব্যবহার করতে হবে, যাতে পরিবহন ক্ষমতাটা ভালো থাকে, তাহলে তারটা গরম কম হবে, এম্পিয়ার কম নেবে, বিদ্যুৎ বিল কম আসবে। এরপরে আসি ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত লোড। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত লোড বলতে দেখা গেছে একটি 1.5 তার দ্বারা এসি চালানো হলো। এখন এসির ওয়াট একটু বেশি, বা ওভেন, এগুলোর ওয়াট বেশি, 1.5 ধরে এটা চিকন তার, বা 1.5 দিয়ে সাধারণত নিয়ম হচ্ছে একটা ফ্যান চালানো। এখন সেই ফ্যান চালানোর তার দিয়ে যদি আমি একটা এসি চালাই, তাহলে কি হবে? এসিটা চলবে হয়তো 1 টন 1.5 টন পর্যন্ত এসিটা চলবে, কিন্তু তারটা অতিরিক্ত গরম হবে। অতিরিক্ত গরম হওয়ার কারণে এম্পিয়ারটা বেড়ে যাবে, বিদ্যুৎ বিল বেশি আসবে। সেই কারণে সঠিক সাইজের তার ব্যবহার করতে হবে। আমার লাইটের জন্য যে সাইজ দরকার সেটা ব্যবহার করতে হবে, এসির জন্য যেটা তার দরকার সেটাই ব্যবহার করতে হবে। আবার অনেক সময় একই তার দিয়ে অনেকগুলো লোড চালানো হয়, অনেকগুলো লাইট চালানো হয়, অনেকগুলো ফ্যান চালানো হয়, এভাবে করা যাবে না। যতদূর আমাদের ক্যালকুলেশনে আসে ততদূর পর্যন্ত চালানো যাবে, তার বেশি চালানো উচিত হবে না। তার গরম হওয়া মানে এম্পিয়ার বাড়া, এম্পিয়ার বেড়ে যাওয়া মানে বিদ্যুৎ বিল বেশি আসা, মনে রাখতে হবে। তারকে গরম করা যাবে না। ময়লাযুক্ত লোড ব্যবহার। ময়লাযুক্ত লোড কি? ময়লা, যেমন দেখা গেছে আমরা যেসব জিনিস ব্যবহার করি তার ভিতরে ময়লা জমে থাকে, নিয়মিত সার্ভিস করা হয় না। যেমন সিলিং ফ্যান, সাধারণ সিলিং ফ্যান চলতে চলতে অনেক দিন হয়ে গেলে সিলিং ফ্যানের পাখা ধরেন এতটুকু চিকন আছে, সেটা ময়লা পড়তে পড়তে এইখানে মোটা হয়ে গেছে, এরকম মোটা হয়ে গেছে পাখা। এখন এই পাখাটা, এই চিকন পাখাটা ঘুরতে যে পরিমাণ কষ্ট হবে, তার থেকে এই মোটা পাখাটা চলতে কষ্টটা একটু বেশি হবে, কারণ এটা মোটা, ঘুরতে বাতাসে বেজে যাবে,
যার কারণে এটা চলতে কষ্ট হবে। এই যে কষ্ট হওয়ার কারণে মোটরটা গরম বেশি হবে, কয়েলটা বেশি গরম হবে, অর্থাৎ তাতে কারেন্ট বিল বেশি আসবে। সুতরাং আমাদের নিয়মিত ফ্যানের পাখা পরিষ্কার রাখতে হবে। এরপরে আসি এসির ক্ষেত্রে। এসিতে যে পরিমাণ ময়লা মাঝে মধ্যে দেখা যায়, তাতে মনে হয় যে এসি শ্বাস নিতে পারে না, অনেক কষ্ট করে চলে। এখানে এসির এখান থেকে বাতাসটা বের হয়, এখানে জালি জালি ফিল্টার আছে। অনেকে আছেন যারা একটু বেশি চালাক, তারা চিন্তা করেন এই ফিল্টারটা যদি আমি খুলে পরিষ্কার করি তাহলে আর মিস্ত্রিদের বিল দেওয়া লাগবে না। ঠিক আছে, ভালো কথা, ফিল্টারটা খুলে পরিষ্কার করতে পারেন। তার মানে এই না যে আপনি সবসময় ফিল্টার খুলে পরিষ্কার করবেন আর আপনার এসি ভালো থাকবে, তা নয়। আপনার এসি যদি দৈনিক গড়ে 6 থেকে 8 ঘন্টা নিয়মিত চলে, তাহলে আপনাকে অবশ্যই 3 মাস পর পর এসি সার্ভিস করতে হবে। তবে সে 3 মাস পর পর সার্ভিস করতে হবে বলতে আপনি একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে 3 মাস পর পর এই ফিল্টারটা যদি পরিষ্কার রাখেন এবং 6 মাস পর পর যদি আপনি মাস্টার সার্ভিস করান, তাহলে এসি ওকে থাকবে। এই ফিল্টারটা পরিষ্কার করার পরে এই ফিল্টারটা উঠিয়ে দেখবেন ভিতরে কিছু কিছু চিকন চিকন পিঞ্চ থাকে। ওই পিঞ্চের ভিতরে ময়লা ঢুকে ভিতরে ব্লক হয়ে যায়, বাতাসটা টানতে পারে না, যার কারণে এসি হিট হয়। অতিরিক্ত বাতাসটা যখন টানতে না পারে, কম্প্রেসারে হিট করে। এখানে একটা ব্লোয়ার মেশিন থাকে বাতাসটাকে পাস করার জন্য। এই ব্লোয়ার মেশিনটাকে, এই ব্লোয়ার মেশিন মানে একটা ফ্যানের মতো একটা বাতাস দেয়। এইটার ভিতরে অনেক ময়লা জমে। এই ময়লাটা মোটা হয়ে যাওয়ার কারণে ফ্যানটা সঠিকভাবে ঘুরতে পারে না, তাতেও বিদ্যুৎ বিল বেশি হয়। এরপরে এসির একটি আউটডোর ইউনিট থাকে, এরকম বাইরে একটা মেশিন থাকে, এখানে একটা পাখা থাকে, এখানে একটা কম্প্রেসার থাকে। এই আউটডোরের পিছনে এরকম কন্ডেন্সার পাইপ থাকে, তার পিছনে এরকম চিকন 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 পিঞ্চ থাকে, পাতলা শীট। ওই পিঞ্চের ভিতরে অনেক বাইরের থেকে যে ধুলা, এটা হলো এক পাশ থেকে বাতাস টানে আর এই সামনের বাতাস থেকে বাতাসটা বের করে। ওই যে রাস্তার ধুলা ময়লা বাতাসের মাধ্যমে যে টানে ময়লা, ওই ময়লাগুলো এই আউটডোরের পিছন সাইডে এসে জমা হয়, এসে পিঞ্চগুলো ব্লক করে ফেলে। সেই ব্লক করার কারণে এই বাতাসটা ঠিকমতো বের করতে পারে না। বের যখন না করতে পারে, এই কম্প্রেসারটা অতিরিক্ত গরম হয়, মাঝে মধ্যে কম্প্রেসার ওভারহিট হয়ে বন্ধ হয়ে যায়, ট্রিপ করে। এগুলো অনেকে জানে না, মনে করে আমার এসি তো চলতে আছে, ঠান্ডা তো হচ্ছে। কিন্তু এই কম্প্রেসারটা গরম হয়ে অতিরিক্ত হিট হয়ে এম্পিয়ার বেড়ে যায়। ধরি নর্মালে যদি এম্পিয়ার নেয় 5 এম্পিয়ার, হিট হওয়ার কারণে দেখা দিল 8 এম্পিয়ার। তার মানে 5 এম্পিয়ারে যদি কারেন্ট বিল নেয়, কারেন্ট বিল আসে 50 টাকা, 8 এম্পিয়ার নিলে আসবে 80 টাকা। এসি তো চলছে, কিন্তু বিদ্যুৎ বিল তো বেশি আসবে। তো যাই হোক, এটা নিয়মিত, অন্ততপক্ষে নিয়মিত যদি এসি চলে, অবশ্যই আপনাকে 6 মাস পর পর ইনডোর আউটডোর সার্ভিস করতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে আপনি নিজে চাইলেও ফিল্টারটা ওয়াশ করতে পারেন, তবে সব সময় না, মাঝে মধ্যে। একবার দেখা গেছে নিজে ওয়াশ করলেন, দ্বিতীয় টাইম মিস্ত্রি দ্বারা সার্ভিস করা। এটা তো নন ইনভার্টারের ভিতরে। ইনভার্টার যদি হয়, তাহলে ইনভার্টারের উপরে ছোট একটা ফিল্টার থাকে, সেটা আরো দ্রুত ব্লক হয়, সেটাও ওয়াশ করতে হয় আরো ঘন ঘন। তো যাই হোক, এগুলো সার্ভিস করতে হবে। সার্ভিস করলে বিদ্যুৎ বিল কম আসবে। সার্ভিস যদি ঠিক মতো না করা হয়, যে কোনো কিছু, এসি বলেন, ফ্যান বলেন, বা ফ্রিজ আছে, কিছু কিছু ফ্রিজের পিছনে দেখবেন ফ্যান আছে, পাংখা আছে। এই যে বড় ফ্রিজের পিছনে এরকম পাংখা থাকে, এখানে কম্প্রেসর থাকে। এই ফ্যানে অনেক সময় ময়লা আটকে ভরে যায়।
এই ফ্যানগুলো পরিষ্কার করতে হয় মাঝে মাঝে। আইপিএস আছে, আইপিএস এর ফ্যান আছে, ফ্যানে ময়লা জমে যায়, আইপিএস এর ভিতরে ময়লা ঢুকে যায়, এগুলো সার্ভিস করতে হয়। আইপিএস এর ব্যাটারির পানি কমে গেছে, এগুলো খুলে আইপিএস এ পানির ব্যাটারিতে পানি দিতে হবে, যাতে এগুলো হিট হবে, এম্পিয়ার বেশি টানবে, এগুলো চেক করতে হয়। নিয়মিত সার্ভিসের উপরে রাখতে হয়। যে কোনো যন্ত্রপাতি হোক, অ্যাপ্লায়েন্স হোক, যাই হোক, এগুলো সঠিক তদারকি রাখতে হবে, না হলে সমস্যা। এরপরে আছে অব্যবহৃত লোডের সুইচ অন রাখা। যেমন এসির সুইচ, আমরা এখানে সকেটে প্লাগটা লাগাই রাখা, হ্যাঁ। তবে আপনি যদি নিয়মিত এসি ব্যবহার করেন সেক্ষেত্রে ঠিক আছে, 10 মিনিটের জন্য বন্ধ করবো, দরকার নেই। আর দেখা গেছে আমি আজকে বেড়াতে গেলাম, বা 2 দিন এসি চলবে না, বা 5 ঘন্টা চলবে না, আর সারাদিনে একবার চালু করি, সেই ক্ষেত্রে সুইচটা অফ রাখবেন। সেটা টিভি হোক, এসি হোক, যাই হোক, নিয়মিত ব্যবহার না করলে সেটা অফ রাখা ভালো। আরো একটা কারণে অফ রাখা ভালো, সেটা হলো বজ্রপাতের কারণে কিন্তু আপনার সরাসরি বজ্রপাত এসে এর মাধ্যমে সরাসরি এসি হোক, যে কোনো লোড হোক, টিভি হোক, সে সরাসরি সার্কিটে হিট করলে কি হয়, সার্কিটটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যায়। এই কারণে এগুলো অফ রাখা ভালো। আর যদি নিয়মিত টিভি চালু থাকে, নিয়মিত এসি চালু থাকে, তাহলে তো অফ করার প্রশ্নই ওঠে না। এছাড়াও এই সংযোগ থাকার কারণে এই সার্কিটে যে লোডটা চালু থাকে, এখানেও একটা বিদ্যুৎ লস হয়। বা যে কোনো সুইচ অন থাকা মানে হচ্ছে সার্কিট পর্যন্ত লোডটা পৌঁছানো, ওই পর্যন্ত যাওয়া মানেই হচ্ছে কিছু একটা বিদ্যুৎ এখানে ঘাটতি হয়। এখানে প্রয়োজন মতো ব্যবহার করা উচিত। এরপরে আসি সঠিক সাইজের হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার না করা। সঠিক সাইজের হোম অ্যাপ্লায়েন্স বলতে কি বোঝায়? যেমন আমার একটি রুমে এসি দরকার 1.5 টন, অর্থাৎ 1.5 টন, 1.5 টন দরকার। আমি সেখানে ব্যবহার করতেছি 1 টন। এখন এই 1.5 টন ব্যবহার করলে কি সুবিধা, 1 টন ব্যবহার করলে কি সুবিধা? এই 1.5 টন এসিটা অবশ্যই এটার ক্যাপাসিটি বেশি, বিদ্যুৎ বিলও বেশি নেবে, কিন্তু সুবিধা হলো এই 1.5 টন এসিটায় আমার রুমটা দ্রুত ঠান্ডা হবে এবং কম্প্রেসারটা তাড়াতাড়ি অটো হবে। তো রুমটা যদি তাড়াতাড়ি ঠান্ডা হয়, কম্প্রেসারটা যদি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তার মানে কি কম সময় চলবে এসিটা কম সময় চললে বিদ্যুৎ বিল কম আসবে। আবার এই 1 টনের যে এসিটা, এই এসিটায় লং টাইম এসিটা চলবে, বেশি সময় লাগবে আমার রুমটা ঠান্ডা হতে। আর 1 টনের কম্প্রেসার ক্যাপাসিটিও কম, বাতাসের ফ্লো কম, যার কারণে রুম ঠান্ডা হতে সময় বেশি লাগবে। এসিটা লং টাইম চলবে, চলতে চলতে কম্প্রেসারটা গরম বেশি হবে, কারণ 1.5 টন এসির ব্যবহারের যে রুমটা, সেই রুমটা অবশ্যই একটু বড়। সেখানে যদি আমি 1 টন এসি ব্যবহার করি, সে এসিটা অনেক লম্বা সময় চললে, কম্প্রেসারটা বেশি গরম হইলে বিদ্যুৎ বিলটা বেশি টানবে, গরম বেশি হবে, এম্পিয়ার বেশি হবে, বিদ্যুৎ বিল বেশি আসবে। আবার আমরা অনেকে চিন্তা করি যে 1.5 টন এসিটা লাগাইলে বড় এসি, এটা তো বিদ্যুৎ বিল বেশি আসবে, ছোটই লাগাই তাহলে বিদ্যুৎ বিল কম আসবে। আসলে আমরা অনেকে জানি না যে একটা এসি অথবা একটা ফ্রিজ, যে অ্যাপ্লায়েন্সের সাথে কম্প্রেসার সংযুক্ত থাকে বা রেফ্রিজারেশনটা যেগুলো ঠান্ডা হয়, এগুলো কিন্তু অটো হয়।
অনেকের ধারণা যে এটা যত সময় চালাই তত সময় মনে হয় বিদ্যুৎ বিল অনেক আসে, তা না। এটার যে সাথে যে কম্প্রেসারটা থাকে, সেই কম্প্রেসারটা যত সময় চলবে তত সময়ই আপনাকে ঠান্ডা দিবে। আবার রুমে যখন এসি চলবে, রুমটা যখন যদি 20 টেম্পারেচারে দিয়ে রাখি, 20 ডিগ্রি তাপমাত্রায় যখন রুমটা ঠান্ডা হবে, তখন এই এসির এই কম্প্রেসারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই কম্প্রেসারটা যখন অটোমেটিক বন্ধ হবে, তখন বিদ্যুৎ মানে এম্পিয়ার কম নেবে। অর্থাৎ এই যে ইনডোর মেশিনটা, এই মেশিনটা কিন্তু চালু থাকবে। এখানে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে না, এটা শুধু আপনাকে বাতাস দিবে। সেই বাতাস দেওয়ার জন্য একটা ফ্যান চলে, ফ্যানের বিলটাই আসবে শুধু। আর এই কম্প্রেসারের বিলটাই হচ্ছে বেশি। ধরেন পার্থক্যটা কি, এই কম্প্রেসারে যদি বিদ্যুৎ আসে 5 এম্পিয়ার, এখানে আসবে 0.5 এম্পিয়ার। এতটা ডিফারেন্ট, এতটাই পার্থক্য। তো ফ্রিজ হোক, এসি হোক, এগুলো যদি 24 ঘন্টায় চলে, তাহলে তো বিদ্যুৎ বিল দিতে দিতে এক একজনের অবস্থা খারাপ হয়ে যাবে। ফ্রিজেও সেম এরকম, ফ্রিজের পাশে হাত দিয়ে দেখবেন মাঝে মধ্যে গরম থাকে, মাঝে মধ্যে থাকে না। যখন গরম থাকে বুঝে নেবেন ফ্রিজটি চলতেছে, যখন গরম থাকে না ধরে নেবেন এখন কম্প্রেসারটা বন্ধ আছে। তো অনেক সময় দেখা গেছে অটো যদি না হয় ত্রুটির কারণে, এটাও একটা ত্রুটিযুক্ত, যেমন ত্রুটি সংগঠিত হলে অটো হয় না, অটো থার্মোস্ট্যাটটা কেটে যায়। কেটে যাওয়ার কারণে ফ্রিজে দেখা গেছে নর্মালেও বরফ ধরে, ফ্রিজ চলতে থাকে, কাস্টমারের বিল আসতে থাকে, কিন্তু সে বুঝতে পারে না। এই জন্য এগুলো মাঝে মধ্যে চেক করতে হয় যে নর্মাল যে ফ্রিজগুলো সাধারণত ফ্রিজে নর্মালে বরফ ধরে কিনা, অটো ঠিক মতো হয় কিনা, এসি অটো ঠিক মতো হয় কিনা, না অতিরিক্ত রুমটা ঠান্ডা হয় কিনা, এগুলো খেয়াল রাখা উচিত। তো যাই হোক, আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেওয়ার জন্য, আমাদের যাতে আমরা যেগুলো জানি না সেগুলো যাতে আমরা জানতে পারি, বুঝতে পারি, সেগুলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।